আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার 2026। স্কুলটার নাম হচ্ছে শ্রীচন্দা এম ইনস্টিটিউট। ঠিক আছে, সেট নাম্বার হচ্ছে আমাদের 6 আর পাতা নম্বর হচ্ছে 394 395। ঠিক আছে, তো চলো 1 থেকে 4 দাগের অঙ্কগুলো আমরা শুরু করি। 1 দাগের অঙ্কগুলো কি বলেছে আগে দেখে নাও। 1 দাগের বলেছে 3 4, ঠিক আছে, 4 4 3 2 3 2 4 এরকম করে রাশি তথ্যের সংখ্যাগুরু মান চেয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে 2 কটা আছে, 1 2 3টা 2, 3 কটা 1 2 3টা 3, 4 1 2 3 3টা 4, 5 বলেনি, 6 6 নেই, 7 7 দিয়েছে, 1 2 3টা, 8 1 2 3, 9 1 2 3, প্রত্যেকটাই কি আছে, 9টা করে আছে, এই 3টা করে আছে, 2ও আছে, 3ও আছে, 4ও আছে, 7ও আছে, 8ও আছে, 9ও আছে। তাহলে এখানে কি বলতে পারবো না সংখ্যাগুরু মান কোনটা 3 না 6 না 0, এরকম তো কিছু নেই, তাই না? তাহলে আমরা বলতে পারবো কি কোনোটিও না। ঠিক আছে, কারণ এখানে তো অনেকটা, 2 ও 3টা আছে, 4 ও 3টা আছে, তাহলে আমরা কি শুধু 3 কে সংখ্যাগুরু মান বলতে পারি? কারণ না, 4 ও 3টা আছে, 8 ও আছে, 9 আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কোনোটিও না। ডি ডাগের অ্যান্সারটা হবে কোনোটিও না। ঠিক আছে, তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে কোনোটিও না। দ্বিতীয়টা কি বলেছে দেখো, দ্বিতীয়টা বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাদের উচ্চতাটা চেয়েছে। আচ্ছা চলো অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমটা কি হলো, কোনোটিও নয়, কোনোটিও নয়। অপশন দাগ ছিল কত, ডি নম্বর অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2 দাগেরটা চলো আমরা অঙ্কটা করি। কি বলেছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আমি লিখে নিই এখানে। হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি, আয়তন সমান 1/3 পাই আর এইচ। এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা। এবার দুটি যেহেতু বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ডিভাইড আকারে লিখতে পারি। তাহলে প্রথমটা ধরেছি 1/3 পাই r1 আর h1, যেহেতু এটা প্রথমটা তার জন্য r1 h1 ধরলাম। দ্বিতীয়টা কি হবে, 1/3 পাই r2 আর h2 ইকুয়াল টু, এদের অনুপাত দেওয়া আছে 1/4 দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনটা কি রকম হবে দেখো, 1/3 পাই পাই কেটে গেল। এখানে দেখো r1/r2 এটাকে আলাদা করে দিচ্ছি, আর যেহেতু এখানে পাই আর স্কোয়ার এইচ হবে, তাই না, আর স্কোয়ার এইচ হবে, তাহলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে আর এর উপরে স্কোয়ার হবে, তাহলে এটা গোটার উপরে কি হচ্ছে, স্কোয়ার ইন্টু h1/h2 ইকুয়াল টু কি হবে, 1/4। বা দিয়ে r1 আর r2 এর মান আমাদের কিন্তু জানা আছে, কত দেওয়া আছে দেখো, তোমাদের বই ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4/5 দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারবো 4/5 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2 ইকুয়াল টু কি হবে, 1/4। আমি যদি h1/h2 এর মান বার করি, তাহলে 1/4 হয়ে যাবে। এবার এটা গুণ আকারে আছে, এটা যদি এপারে আসে কি হবে, ভাগ হয়ে যাবে। আমি যদি গুণ আকারে লিখতে চাই, তাহলে এটা উল্টে লিখতে হবে। তাহলে উল্টে লিখলে কত হবে দেখো, 5 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে, 25, আর 4 স্কোয়ার মানে 16, তাই তো, এরকমই তো হচ্ছে। তাহলে এখানে যদি গুণ করা যায়, তাহলে h1 আর h2 সমান উপরে 25 আর 4 16 কত হয়ে যাবে, 64 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাত নিই, কি প্রথম আর দ্বিতীয়টির উচ্চতার অনুপাত, তাহলে কত হয়ে যাবে, 25 অনুপাত হয়ে যাবে 64। এটা আমাদের কত নম্বর অপশন দাগে আছে, ডি দাগে অপশনে আছে। ঠিক আছে, ডি দাগেটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দুটো হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে,
তিন দাগেরটা বলেছে tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে tan 13 আলফা প্লাস কট 13 আলফার মান কত। এই অঙ্কটা বারবার আসছে, এখানে শুধু আলাদা মান দিচ্ছে, একবার 17 দিচ্ছে, আলাদা আলাদা মান দিচ্ছে, কিন্তু বাকি সেম একই রকম ভাবে নিয়ে আসছে। আচ্ছা কিভাবে করব চলো তাহলে। এখানে দেওয়া আছে tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 দেওয়া আছে, ভালো করে দেখবে এই অঙ্কটা প্রায় আসছে, প্রত্যেক স্কুলে আসছে। তাহলে কম বেশ, তাহলে এখানে কিভাবে লিখে দেবো, বা দিয়ে tan আলফা লিখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ কট কে কি লিখবো 1/tan আলফা লিখে দিচ্ছি, তাহলে tan আলফা ইকুয়াল টু কি হবে 2 হয়ে যাবে। আমি যদি হরগুলি লসাগু করি তাহলে tan আলফা হয়ে যাচ্ছে, তাহলে tan আলফা গুণ করে tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু কি হবে 2 হয়ে যাবে। বা দিয়ে tan স্কয়ার আলফা প্লাস 1, এটা উপরে কোনাকুনি গুণ হলে 2 tan আলফা চলে আসবে। তাহলে আমরা সবগুলোকে বা দিকে নিয়ে আসছি, তাহলে tan স্কয়ার আলফা এটাকে সামনে নিয়ে চলে আসছি, 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু কি করে দেবো 0। এখানে একটা জিনিস দেখো, এটাকে আমি কিন্তু ফর্মুলা আকারে লিখতে পারবো কিভাবে। এখানে দেখো tan স্কয়ার আলফা মাইনাস 2a, আর এটাকে b যদি ধরি তাহলে প্লাস b স্কয়ার, তাহলে এটা একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার and আলফা মাইনাস 1 ইকুয়াল টু কি হবে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বা দিয়ে tan আলফার মান কত হবে 1 হয়ে যাবে। তাহলে tan আলফার মান যদি 1 হয় তাহলে cot আলফার মান কত হবে, cot মানে কি 1/tan, তাই তো, তাহলে 1 tan আলফার মান 1 ইকুয়াল টু কি হবে 1। তাহলে tan আলফার মান 1 হচ্ছে, cot আলফার মান 1 হচ্ছে। আমাদের কি চেয়েছে, আমাদের অ্যান্সার চেয়েছে tan 13 আলফা, tan 13 এটা tan 13 আলফা, তারপর কি চেয়েছে প্লাস cot 13 আলফা, এটার মান চেয়েছে। তাহলে এখানে দেখো tan আলফার মান কত পেয়েছি আমরা 1, তাহলে 1 এর 13 প্লাস cot 13, তাহলে cot এর মান 1 পেয়েছি। তাহলে একের যতই বর্গ আমরা করি তাহলে কি হয়ে যাবে 1 হবে, প্লাস এটার 1, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সি দাগেরটা রাইট অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সারটা। একবার দেখে নাও সবাই, ঠিক আছে। তারপর দেখো 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী। ঠিক আছে, বলছে কোণ এ বি ও 35 ডিগ্রি এবং এসি ও 45 ডিগ্রি হলে বি ও সি এর মান কত। আচ্ছা আমরা চিত্রটা অঙ্কন করবো তাহলে তো বুঝতে পারবে অঙ্কটা। হ্যাঁ, চিত্রটা যদি অঙ্কন করি তাহলে এরকম চিত্র আসছে, একটা এরকম একটা বৃত্ত আসছে। ঠিক আছে, এখান থেকে বলে দিয়েছে কি বলেছে, ও বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি বিন্দুগামী। তাহলে একটা এ এখানে ধরে নিচ্ছি, বি একটা সি এরকম ধরে নিচ্ছি। তাহলে এরকম যদি ধরা যায় তাহলে এটা একটা নাম দিয়ে দিলাম, আর এখানে এ একটা ধরে নিচ্ছি, তাহলে এটা এ বি আর এটা সি, তাহলে এখান থেকে এটা একটা যুক্ত করে দিলাম। ঠিক আছে, মাঝখানে এটা কেন্দ্রবিন্দু, তাহলে এটার সঙ্গেও যুক্ত করছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ও বিন্দু, আর এখানে এটার মান দেওয়া আছে, এখান থেকে যদি আমি যুক্ত করি এটার মান দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কি কি আমাদের দেওয়া আছে লিখে দিই, এ বি ও ইকুয়াল টু 35 ডিগ্রি, একটা দেওয়া আছে এ সি ও সমান 45 ডিগ্রি। কোনটা কোনটা মান দেওয়া আছে, এ বি ও, এই যে এটা হচ্ছে ও কোণ, ভালো মনে রাখবে এ বি ও, তাহলে এটার মান হচ্ছে 35। একটা এ সি ও এটার মান কত হচ্ছে, এটার মান হচ্ছে 45। এখানে একটা কথা মনে রাখবে, এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এটা ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এটা কোণ আর এটা কোণ কি হয়ে যাবে সমান হয়ে যাবে। সেম এক্ষেত্রে এখানেও হবে কি, এটার মান যদি 45 হয় তাহলে এটার মানও কি হবে 45 হবে, কারণ এটা আর এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এভাবে লিখতে পারবো
ও বি সমান ও এ, যদি দুটো বাহু সমান হয় তাহলে কোণ দুটো কি হবে, সমান হয়ে যাবে। ও বি এ ইকুয়াল টু ও এ বি ইকুয়াল টু কত হয়ে যাবে, 35 ডিগ্রি। তাহলে এটার মানও পেয়ে গেলাম 35 ডিগ্রি। এবার একটা কথা লক্ষ্য রাখবে কি, কোণ বি এ সি, বি এ সি সমান কি আসবে, দুটা কোণের সমষ্টি হচ্ছে বি এ সি, কি কি হচ্ছে, একটা 35 এটা হচ্ছে, একটা 45 হচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে, 35 যোগ 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 80 ডিগ্রি। বিএসি, বিএসি। এবার আমাদের মান কি চেয়েছে দেখো, বিওসি, এই যে এই কোণটার মান চেয়েছে। আচ্ছা এখানে একটা লক্ষ্য রাখো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটাকে পরিধস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা যদি 80 হয় তাহলে এটা দ্বিগুণ হবে, কত হবে, 160 হয়ে যাবে। তো অতএব কোণ বিওসি সমান কত হবে, 2 ইন্টু 180, এই 80, তাহলে কত হচ্ছে 160 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত দাগে আছে, এটা হচ্ছে এ দাগের অপশনটা। ঠিক আছে, তাহলে 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, দেখো 5 জায়গাটা কি বলেছে দেখে নাও একবার। বলছে a প্লাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। যদি এটা চাই তাহলে এখান থেকে একটা জিনিস আমরা করতে পারবো, কি করতে পারবো, আচ্ছা a প্লাস বি সমান আমাদের দেওয়া আছে √5, তাই তো, আর a মাইনাস বি সমান দেওয়া আছে কত, √3 দেওয়া আছে। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি একটা ফর্মুলা জানি, কি জানি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা ফর্মুলা। তো 2টা আমরা এক্সেস নিয়েছি, তার জন্য ইন্টু 1/2 যদি করে দিই তার 2 কেটে এটাই থাকছে শুধু। ঠিক আছে, তাহলে এখানে একটা ফর্মুলা, এটার কি ফর্মুলা হবে বলতো, 2 যদি কেটে দিতে ওটাই তো থাকছে, তাহলে কি থাকছে বলো, এটা একটা ফর্মুলা, এটা বাই দিয়ে নিচে ডিভাইডেড 2 থাকছে। তাহলে এটার ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বাই নিচে এটা 2 আছে থেকে গেল। তাহলে এটার মান কত আছে, √5 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস √3 হোল স্কোয়ার, এটার মান, এটা মানে আমরা জানি ডিভাইডেড 2। তাহলে এটার মান কত আসছে বলো তো, এটা 5 আসছে আর যোগ 3 আসছে বাই 2, তাহলে কত হচ্ছে 4 যোগ 2, তার ডিভাইড করলে কত হয়ে যাবে, 4 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5 দাগের অ্যান্সারটা কত হচ্ছে, 4 হচ্ছে, কত, বি দাগ অপশনটা, অপশন নাম্বার বি। এটা হচ্ছে আমাদের 5 দাগের অ্যান্সার। তারপর চলো 6 দাগেরটা কি বলেছে, 1 এর 6, 1 এর 6 দাগের অ্যান্সারটা কি বলেছে। আচ্ছা কোশ্চিনটা পড়ে নি, বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরলসুদের হার কত। একই কোশ্চিন, যদি দ্বিগুণ হয়, এর আগেও বলা গেছে কি সেম কোশ্চিন এই টাইপের আসছে, যদি দ্বিগুণ হয় তাহলে আমরা এইভাবে ধরতে বলেছি কি আসলটা পি, ঠিক আছে, সুদ আসল তাহলে কি হয়ে যাবে, সুদ আসল সমান 2p হয়ে যাবে, শুধু সুদটা কি হবে 2p মাইনাস p ইকুয়াল টু p। তাহলে সুদটা আর আসলটা যদি দ্বিগুণ হয় তাহলে মনে রাখবে সুদ আর আসল কি হবে, সমান হবে, সুদ আর আসল সমান হবে যখন, তাহলে i ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100, পি এর মান, আই এর মান কত, পি এর মান পি বসে গেল, যেহেতু সুদের হার চেয়েছে আর বসে গেল, 10 বছরে বলেছে 10 বাই 100, তাহলে পি 0 কেটে গেল, আর এর মান কত হয়ে যাবে 10%, এটা হচ্ছে অ্যান্সার। 10% কত দাগে হয়েছে, বি নম্বর অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 দাগের গুলো আমাদের কমপ্লিট হলো। 2 দাগের গুলো চলো, 2 দাগের কি বলেছে, দুই দাগের অ্যান্সার গুলো কি বলেছে চলো। বলেছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য কি হয়ে যাবে, সমান হবে, এটা মনে রাখবে কি হবে, সমান। বলছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য কি হবে, সমান হবে, এটা
মনে রাখবে কি হবে, সমান। এটা এক দাগের অপশন। দুই দাগেরটা কি বলেছে? দুই দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেমি, এটা আমাদের চেয়েছে। তাহলে আমি যদি একটা চোঙ আঁকি, তো আগে দেখো তাহলে বুঝতে পারবে। এরকম ধরে নাও একটা চোঙ আছে, এরকম একটা চোঙ আছে। তাহলে এর মধ্যে যদি আমি কর্ণ বরাবর রাখি তাহলে তো সব থেকে বড় একটা দণ্ড রাখা যাবে, তাই না? তাই চোঙটির কর্ণ আমরা বার করলে হয়ে যাবে। তাহলে চোঙটির কর্ণর ফর্মুলা কি আমরা জানি, কি রুট ওভার এই যে আমাদের যেটা দেওয়া আছে মান, কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ আর উচ্চতা স্কোয়ার, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মনে রাখবে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে? ব্যাসার্ধ থেকে আমরা কি ধরি, আর এর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এখানে আর এর স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস উচ্চতা এইচ 4 স্কোয়ার, তাহলে 9 যোগ কত হয়ে যাবে 16, তাহলে 25, তাহলে কত হয়ে যাচ্ছে 5। তাহলে অ্যান্সার আসছে 5 সেমি দৈর্ঘ্যে একটা বড় লম্বা রাখা যাবে, ঠিক আছে? তো এটা দুই দাগের অপশনটা হয়ে গেল। তিন দাগেরটা কি বলেছে দেখো, তিন দাগের কোশ্চেনটা কি বলে দিয়েছে আমাদের। তিন দাগেরটা বলেছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 হলে কস থিটার মান কত হবে। সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ হলে বলছে কস থিটার মান কি হবে। তাহলে এখানে আমাকে থিটার মানটা বার করতে হবে। হ্যাঁ, তাহলে থিটার মান কিভাবে বার করব, লিখে দিচ্ছি সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবে কি সাইন থিটা মাইনাস 30 বসে গেল, সাইন কার মান হাফ হবে, তাহলে সাইন 30 মান আমরা জানি হাফ। তাহলে উভয় পক্ষে সাইন যদি সরিয়ে দিই তাহলে থিটা মাইনাস 30 ইকুয়াল টু কত হবে 30, থিটা ইকুয়াল টু 30 প্লাস 30 সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি। এটা আমি কিন্তু থিটার মান পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমাদের কি বলেছে কস থিটা, তাহলে কস থিটা, তাহলে কস থিটা যাতে 60, তাহলে কস 60 মান কত 1/2, এটা হচ্ছে অ্যান্সার আমাদের 1/2, ঠিক আছে? তারপরটা আশা করছি তোমরা পারবে। কি বলেছে এটা, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, কি চিত্র, আয়তকার চিত্র, কি চিত্র, আয়তকার চিত্র, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, ঠিক আছে? তাহলে এখানে অপশন 4 দাগটা কি হয়ে যাবে, আয়তকার চিত্র, আয়তকার। আচ্ছা, 5 দাগেরটা কি বলেছে চলো করি। 5 দাগেরটা বলে দিয়েছে আমাদের 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a অনুপাত b অনুপাত c এর মান চেয়েছে। তাহলে চলো কিভাবে অঙ্কটা করি। তাহলে a b c এর আমাকে মান বার করতে হবে, পড়াটা মনে রাখবে। তাহলে এখানে 2a দেওয়া আছে, তাই তো, ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, এগুলো সবগুলোকে আমি কে ধরে নিচ্ছি। তাহলে যদি কে ধরি তাহলে এরকম মান আসছে 2a। আমি যদি a এর মান বার করি তাহলে a সমান কি আসবে বলতো, কে বাই কি আসবে 2, যেহেতু এটা গুণ আকারে আছে এপারে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে কে বাই 2, a এর মান পেলাম। b এর মান সেম আসবে, কে বাই কি আসবে 3 আসবে। c এর মান সেম আসবে, কি আসবে কে বাই 4 চলে আসছে, ঠিক আছে? a b c এর মানটা আমরা এখান থেকে বার করব কিভাবে, a সমান 2টা কে নিচে চলে আসবে তাহলে k2, b সমান b কি 3টা কে নিচে আসবে তাহলে k/3 হয়ে যাবে, c টা তাহলে 4টা নিচে চলে আসলো, তাহলে a b c এর মান পেয়ে গেলাম। এবার আমরা কি বার করব, a অনুপাত b অনুপাত c, মানটা বসাই। তাহলে মান বসালে k/2 অনুপাত k/3 অনুপাত কে বাই কি হয়ে যাবে 4। তাহলে উপরে সবগুলোকে কেটে দিলে কি আসবে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4, এটি আসছে। তাহলে আমরা এখন সরাবো কিভাবে, আমরা তো অনুপাত হর রাখতে পারি না, তার জন্য কি করতে হবে, 3টা লসাগু করে নেবে। দেখবো লসাগু করে কত আসবে 12 লসাগু আসবে, 2 3 আর 4 এর লসাগু করে নেবে কত আসবে 12। তাহলে আমাদের কাজ কি 1 এর 2 কে 12 দিয়ে গুণ
অনুপাত 1/3 12 দিয়ে গুণ, অনুপাত 1/4 12 দিয়ে গুণ, 2 6 হচ্ছে, এখানে 3 4 হচ্ছে, আর এখানে 3 হচ্ছে, কি থাকছে 6:4:3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা 4-5 দাগের অ্যান্সার। আচ্ছা, 6 দাগেরটা কি বলেছে দেখো, 6 দাগেরটা বলে দিয়েছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। কোনো শর্তই নেই, এমনি টাকা দিল, সময় হলে নিয়ে নেবে, তাহলে এটাকে বলা হয় সরল অংশীদারি কারবার। ঠিক আছে, আর কেউ যদি 4 মাস 3 মাস পর উঠিয়ে নেবে, দিয়ে দেবে, তাহলে এগুলো যদি শর্ত থাকে তাহলে ওটা হবে মিশ্র অংশীদারি কারবার। তাহলে এটা কি হবে, সরল অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 দাগের 2 দাগের গুলো কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে চলো 3 দাগের গুলো করি অঙ্ক। 3 দাগের অঙ্ক 3-1। তিনের 1 দাগেরটা কি বলেছে, চলো তাহলে করি। 3-এর 1 দাগেরটা বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র বক্ররেখাকে ওজাইভ বলে। এটা কিন্তু সত্য কথা। কি বলে, বলছে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ওজাইভ বলে। এটা সত্য হবে। ঠিক আছে, এটা সত্য, কথাটা 100% সত্য। ঠিক আছে, এটা সত্য। তারপরে বলছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতায় হলে বৃষ্টির জলের আয়তন 100 ঘনমিটার ছিল। আচ্ছা, আরেকবার বুঝে নাও, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে একটা লেভেলে জমি আছে, ওখানে জলের পরিমাণটা বলছে 5 সেমি উচ্চতায় উঠে গেছে, জায়গাটা কত 2 হেক্টর। তো বলছে ওখানে টোটাল জল মানে আয়তনটা কত হচ্ছে 1000 ঘনমিটার। তাহলে আমরা এটা অ্যান্সারটা বার করে দেখবো এত আসছে কি আসছে না। তাহলে প্রথমটা কি হলো আমাদের, সত্য হলো। ঠিক আছে, 2 দাগেরটা দেখো। তো আমরা একটা কথা মনে রাখবে, হেক্টর মানে কি, 1 হেক্টর মানে, আর 2 হেক্টর মানে কত। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার, 2 হেক্টর মানে হচ্ছে 20,000 বর্গমিটার। কত, 20,000 বর্গমিটার। ঠিক আছে, 20,000 বর্গমিটার। সেমিকে আমি মিটারে, এখানে 5 সেমি বলে দিয়েছে, 5 সেমিটাকে মিটারে কনভার্ট করে নিচ্ছে। তাহলে 5 সেমি সমান কত হয়ে যাবে, 5কে 100 দিয়ে ডিভাইড করলে মিটার চলে আসবে। এবার কি বলেছে দেখো, আমার তাহলে 2 হেক্টর জমি, তাহলে 2 হেক্টর মানে কি 20,000, আর ওর এতে 5 সেমি মানে কি 5/100 মিটার যদি জল থাকে, তাহলে জল তল কত হবে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা বুঝতে পারবো, তাহলে কত হচ্ছে 5 দুনা 10 1 0, তাহলে 1000ই তো হচ্ছে 1000 ঘন মিটার। তাহলে এটা কতটা সত্য না মিথ্যা হচ্ছে, এটা সত্য হয়ে যাচ্ছে। 2 দাগেটা কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। 2 দাগেটা কত সত্য হচ্ছে। তারপরটা দেখো, 3 দাগেটা কি বলেছে, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উহাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এই কথাটা সত্য। এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা অনেকগুলো অ্যান্সার করলাম, কারণ সদৃশ্য ত্রিভুজে এই থিওরিটার কাজে আমরা করলাম ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল ইকুয়াল টু অনুরূপ বাহুগুলোর বর্গ, হ্যাঁ, বা পরিসীমা দিয়েও করেছি, সদৃশ্য পরিসীমা প্রথম বা দ্বিতীয় পরিসীমা ইকুয়াল টু অনুরূপ বাহুগুলি অনুপাত, তাহলে দুটো সমান হয়েছে। তাহলে এই সূত্রগুলো বা এই থিওরিগুলো কাজে লাগিয়ে করা হচ্ছে, তাহলে এটা কি হবে, সত্য হবে। 3 দাগেরটা কি হবে, সত্য। 4 দাগেরটা কি বলেছে, কোসেক থিটা প্লাস কট থিটা এর অনন্য হলো কোসেক থিটা মাইনাস কট থিটা। আচ্ছা, এটা আমাদের দেখাতে হবে, তার আগে এটা কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। তাহলে 4 দাগেরটা আমরা দেখাবো কিভাবে আসছে। তাহলে 3 দাগেরটা কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4 দাগেরটা চলো আমি এখানে দেখাই। 4 দাগেটা কি বলেছে, কোসেক
থিটা প্লাস কট থিটা, এর অনন্যক চেয়েছে, তাহলে এর অনন্যক যদি আমি করতে যাই তাহলে একে 1 বাই হয়ে যাবে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমি যদি করণীয় নিরসন করার মতো এর উল্টো সাইন দিয়ে নিচে গুণ করে নিই তাহলে কত হয়ে যাবে, এখানে দেখো দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা, আর এই পাশটায় আসবে কোসেক থিটা মাইনাস কট থিটা, তাহলে এই লাইনটা দিয়ে উপরেও গুণ করতে হবে, কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই তো। তাহলে এখানে একটা কথা দেখো, উপরে তাহলে কি থাকছে, কোসেক থিটা মাইনাস কট থিটা, এটাই তো। আর নিচে তাহলে কত হচ্ছে দেখো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটাই তো। উপরে থেকে গেল কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এখানে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে নিচে 1 এর কোনো ভ্যালু থাকছে না, কি থাকছে, কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এটাই তো আমাদের বলেছিল, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাচ্ছে কথাটা, দেখে নাও ভালো করে। ঠিক আছে, তাহলে আমাদের 4 দাগেরটাও হয়ে গেল। তারপর চলো 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা কি বলেছে দেখো, 5 দাগেরটা বলেছে এক্স ভ্যারিসাস জেড এবং ওয়াই ভ্যারিসাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিসাস জেড স্কোয়ার। আচ্ছা চলো অঙ্কটা করি তাহলে বুঝবে। তাহলে কিভাবে করব, কি দেওয়া আছে, এক্স ভ্যারিসাস দেওয়া আছে জেড, তাই তো, আর একটা কি দেওয়া আছে, ওয়াই ভ্যারিসাস জেড দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা মানটা নির্ণয় করে নিচ্ছি, তাহলে এক্স সমান কে 1z আর এখানে y সমান k2z, তাই তো। এখানে একটা কথা লিখে দেবে, k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা কথা না লিখলে কিন্তু মার্ক দেবে না, অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই এই কথাটা তোমাদের মার্ক করতে হবে। এবার আমাকে মান চেয়েছে এ এক্স আর ওয়াই এর, তাহলে এক্স ইন্টু ওয়াই এর মান কি আছে এখানে, k1z গুণিত k2z, তাহলে এক্স ওয়াই সমান দেখো এখানে কি থাকছে, জেড জেড গুণ করলে জেড এর স্কোয়ার আর k1 k2 আর জেড এর স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস দেখো, ইকুয়াল টু আর এটুকু ধ্রুবক আর ইকুয়াল হলে আমরা ভ্যারিসাস লিখতে পারি, তাহলে এটা দেখো সত্য হচ্ছে, তাহলে কত 5 দাগেরটাও কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে, তাই না। তারপর চলো এটা 5 দাগেরটা। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান। আচ্ছা বাস্তব ও অসমান যদি হয় তাহলে অবশ্যই শূন্যর থেকে বড় মানটা আসবে, আর যদি বাস্তব আর সমান হয় তাহলে কি শূন্য হতে হবে, আর যদি অবাস্তব হয় তাহলে কি মানটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে অবাস্তব হবে। কিন্তু এখানে যেহেতু বলছে বাস্তব এবং অসমান, তার মানে শূন্যর থেকে বড় হতে হবে, যদি শূন্যর থেকে বড় থাকে তাহলে এটা আমরা সত্য বলবো, যদি কম থাকে তাহলে মিথ্যা বলবো। তো কি বলেছে চলো, তাহলে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে আমরা নিরূপক মানে কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মানটা আমরা নির্ণয় করে নিচ্ছি কত হচ্ছে। তাহলে বি স্কোয়ার মানে কি মাইনাস 7 এর স্কোয়ার মাইনাস 4, এ মানে 2 আর বি মানে ac মানে 9, তাহলে এখানে কত হচ্ছে 49 বিয়োগ 9 এখানে দেখো কত হচ্ছে 4 2 8, 8 9 72, যদি আমি বিয়োগ করি কত আসছে, বিয়োগ করলে আসছে আমাদের 12 থেকে এখানে কত হয়ে 49 না, 749 আর 8 9 72, তাহলে কত হয়ে যাচ্ছে 12 থেকে 9 বাদ দিলে 3 আসছে, আর এখানে কত ঘুরিয়ে দিলে 5 হয়ে গেল, তো 2 23 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি মাইনাস পাচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। যেহেতু আমরা প্লাস পেতাম তাহলে 0 থেকে বড় হতো, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের 6 দাগের অ্যান্সার। 6 দাগের অ্যান্সারটা হয়ে গেল। যদি মাইনাস পেলাম, যদি প্লাস থাকতো তাহলে এটা কি ঠিক ছিল, বাস্তব ছিল,
ঠিক আছে, সমান এবং বাস্তব থাকবে, কিন্তু এটা তো মাইনাস চলে আসে, তার মানে অবাস্তব এটা হবে, কিন্তু বাস্তব বলেছে তার জন্য এটা মিথ্যা হবে। তাহলে 3 দাগের গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 4। দেখো বলছে আমার বন্ধুরা নভেম্বর মাসে 20 দিন, 25 দিন, 10 দিন, 18 দিন, 21 দিন, 18 দিন, 16 দিন, 22 দিন উপস্থিত থাকলে বন্ধুদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা নির্ণয় করো। আচ্ছা, মধ্যমা বার করতে বলছে, তার জন্য আমরা কি করব, আমরা ছোট থেকে বড় হিসাবে আগে লিখে নেব বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলে লিখে দেবো। ঠিক আছে, তাহলে কি কি সংখ্যাগুলো পাচ্ছি দেখো। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে পাই তো এইভাবে লিখে দেবো, ঊর্ধ্বক্রমে পাই দিয়ে লিখে দেবো। হ্যাঁ, তাহলে কে কে আসছে, 10, 16, 18 দুটো আছে, 20, 21, 22 আর 25 এটি দেওয়া আছে। তাহলে এখানে আমরা শর্টকাট মেথড কি জানছিলাম, যদি 1 মার্কে থাকে তাহলে ফার্স্ট লাস্ট এভাবে কেটে মাঝখানেটা আমরা সিলেক্ট করে নিতাম, কিন্তু এখানে যেহেতু 2 মার্কের আছে তাহলে মধ্যমা বার করা কি ফর্মুলা, মধ্যমা বার করার ফর্মুলা হচ্ছে n/2 তম পদ, ঠিক আছে, প্লাস n/2 + 1 তম পদ আর ডিভাইডেড কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেথড। তাহলে n মানে কি, কটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8/2 মানে কত হয়ে যাবে, 4তম পদ, 4তম পদ, আর এখানে 4 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, 5তম পদ, ডিভাইডেড কত, 2 হয়ে যাচ্ছে। 4তম পদ মানে 4 নম্বর, 1 2 3 4, তাহলে কত হয়ে যাচ্ছে, 18 যোগ 5 মানে কত হয়ে যাচ্ছে, 20, তাই তো, তাহলে 20 ডিভাইডেড কত, 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা গুণ করলে যোগ করলে কত হবে, 38/2 সমান কত হয়ে যাবে, 9 2 9, তাহলে কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 19। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 এর 1 দাগের অ্যান্সার। চলো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলে দিয়েছে 6 সেমি ব্যাসে একটি নিরেট রৌপ্য গোলকে গলিয়ে 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্যপাত তৈরি করে। এটা বৃত্তাকার রৌপ্যপাত মানে মনে রাখবে চোঙ তৈরি করছে। ঠিক আছে, বৃত্তাকার রৌপ্যপাত মানে চোঙ তৈরি করছে। তাহলে এটা যদি হয় তাহলে তৈরি করলে পাতটি কত পুরু হবে তা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, কিভাবে করবে, তো ধরে নিচ্ছি আমরা যেহেতু 2 মার্কে, তাহলে একটু লিখে করি অঙ্কটা। হ্যাঁ, ধরি গোলকের ব্যাস বলে দেওয়া আছে, গোলকের ব্যাস কত দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, 6/2 সমান 3 সেমি দেওয়া আছে। ঠিক আছে, এবার গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই r কিউব, r কিউবের জায়গাতে এটা 3 এর কিউব দিয়ে দিচ্ছি, 3 এর কিউব ঘন সেমি। তাহলে কত হবে, 4/3 পাই আর এটা 27 ঘন সেমি। যদি কাটাকাটি করি 3 9 27, 4 9 কত আছে, 36 পাই ঘন সেমি। এটা কি পেলাম, গোলকের আয়তন পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে গোলকের আয়তন, কিন্তু এবার কি বলেছে, ওটাকে গুলিয়ে কি তৈরি করে, চোঙ তৈরি করছে। তাহলে শর্তানুসারে দিয়ে আমরা লিখে দেব, শর্তানুসারে 36 পাই সমান কি আসবে, চোঙের, তাহলে কি হয়ে যাবে, পাই এখানে বলে দিয়েছে কত, 6 সেমি ব্যাসার্ধে একটি রৌপ্যপাত, তাহলে পাই r² h আছে, তাহলে পাই r এর মান তাহলে 6 বলা আছে ওখানে, তার জন্য 6 এর স্কয়ার, আর h মানে h এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে উভয় পক্ষে পাই পাই কেটে গেল, 36 = 6 এর স্কয়ার মানে 36 ইন্টু কত, h, তাহলে h সমান কত হয়ে যাবে, 36/36, তাহলে 1 অ্যান্সার আসছে, 1 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে উচ্চতাটা কত হচ্ছে, 1 সেমি হয়ে যাবে। যেটা পাত পুরু থাকবে ওটা কত, h এর মান বার করলাম, 1 সেমি হয়ে যাচ্ছে। তাহলে 2 দাগের অ্যান্সারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তা চলো 3 দাগে কি বলেছে, 3 দাগে কি বলেছে দেখে নাও। 3 দাগে বলেছে 25 সেমি এবং 9 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের
দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ, সরল সাধারণ স্পর্শক যদি দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করে তাহলে একটা ফর্মুলা আছে। আর আগে একটা আর ফর্মুলা করেছিলাম, যদি স্পর্শ না করতো তাহলে একটা ছিল, দূরে দূরে থাকলে ওটা একটা ফর্মুলা করেছিলাম। তাহলে এটা যদি বহি স্পর্শ করে তাহলে এটারও একটা সাধারণ স্পর্শক দৈর্ঘ্য বার করে একটা ফর্মুলা আছে। তার আগে আমরা চিত্রটা অঙ্কন করি, তাহলে বুঝতে পারবে। এরকম দুটো বৃত্ত আছে, এটা ধরে নিলাম 25, আর এখানে একটা ছোট করে আর একটা বৃত্ত আছে, এটা ধরে নিতে হবে আমাদের 9 ধরে নিচ্ছি, এরকম দেওয়া আছে। তাহলে এখান থেকে এটা যেটা স্পর্শক যাচ্ছে, এটা স্পর্শকের সরল, এটা মান চেয়েছে। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে 2√r1, এটাকে r1 এটাকে r2 ধরে নিচ্ছি, তাহলে r1 ইন্টু r2, 2 বসে গেল, r1 r2 মানে কত 25 গুণিত 9, তাহলে 2 এখানে গুণ করলে কত হয়ে যাচ্ছে 25 এর 5 হয়ে যাবে আর 9 এর 3 হয়ে যাবে, তো 3 5 15, 15 2 30 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হচ্ছে 30 সেমি। 3 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 4 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 দাগেরটা কি বলেছে, চার দাগেরটা বলেছে আর cos থিটা ইকুয়াল টু 2√3 আর আর sin থিটা ইকুয়াল টু 2 হলে থিটার মান বলছে এখানে 0 থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, আর ও থিটার মান চেয়েছে। এর আগে এটা অঙ্ক করেছি, আবার করছি দেখো। তাহলে এখানটাই করে নিচ্ছি অঙ্কটা, 4 দাগের অঙ্কটা এখানটাই করে নিচ্ছি। তাহলে কি বলেছে, বলে দিয়েছে আর cos থিটা ইকুয়াল টু দেওয়া আছে 2√3, এটাকে 1 ধরে নিচ্ছে, একটা দেওয়া আছে আর sin থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে যদি আমি এটাকে এটা 2 করে দিলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এদের ভাগ করে নিচ্ছি আমরা। যদি ভাগ করে নিই তাহলে কত আসবে বলতো, 1/2 করে দিলাম। তাহলে ভাগ করলে কি আসবে, 1/2 যদি করে দিই তাহলে এরকম চলে আসছে কি। আচ্ছা, এখানে একটা জিনিস আর করা হবে কি, হ্যাঁ √3 করা হবে তো, হ্যাঁ। তাহলে এখানে আর আর যদি কেটে যায় তাহলে এখানে 2 যদি কেটে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, cos থিটা বাই sin থিটা করা হবে, ইকুয়াল টু কি আসছে √3। তাহলে cos থিটা আর tan থিটার মান কি হয়ে যাচ্ছে, cos থিটা বাই sin থিটা হয়ে যাচ্ছে cot থিটা। তাহলে cot থিটা √3 এর মান কটের সঙ্গে মিলছে, cos 30। ভালো করে বুঝে নাও, এখানে 1 আর 2 কে আমি ডিভাইড করি তাহলে 2 কেটে গেল, এখানে আর কেটে গেল, তাহলে cos বাই কি আসছে, আমি যদি ডিভাইড করি ভাগ আকারে লিখি তাহলে cos বাই sin, আর এখানে কি আসছে √3 শুধু থেকে যাচ্ছে। তাহলে cos বাই sin মানে কি cot থিটা, তাহলে cot থিটার মান, cot কার মান 30 হচ্ছে, তাই √3 হচ্ছে, তাহলে cot 30। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে গেলাম, কত পেলাম 30 ডিগ্রি। এবার আমাদের যে কোনো একটা সমীকরণে কিন্তু বসিয়ে আর এর মানটা বার করতে পারবো আমরা। এটা থিটার মান একটা পেয়ে গেলাম, থিটার আর এর মান চেয়েছে, একটা মান পেয়ে গেলাম। এবার যে কোনো একটা সমীকরণ ধরে নিচ্ছি কি আমরা প্রথমটাতে বসিয়েছি, বাট সেকেন্ড আর sin থিটা ইকুয়াল টু দেওয়া আছে কত 2 দেওয়া আছে, তাহলে আর বসে গেল sin থিটা, sin থিটা, থিটা মানে 30 ইকুয়াল টু 2, তাহলে আর ইন্টু এটার মান কত হবে, হাফ হয়ে যাচ্ছে বাই 2। তাহলে আর দিয়ে এটা যেহেতু ভাগ আকারে আছে উপরে গেলে কি গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণিত 2 সমান কত হয়ে যাচ্ছে 4। এটা হচ্ছে আমার আর এর অ্যান্সারটা বেরিয়ে গেল। থিটা অ্যান্সার বার করেছি কত 30 ডিগ্রি, আর এখানে আর এর অ্যান্সার বার করলাম 4, ঠিক আছে। তাহলে দুটোর অ্যান্সার বেরিয়ে গেল, 4 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, 4 গুলো আমাদের কমপ্লিট হলো। তারপর চলো 4 এর 5 নম্বরটা। তাহলে 4 এর 5 নম্বরটা কি বলে দিয়েছে,
4-এর 5 দাগেরটা বলেছে 4-এর 5 দাগেরটা বলেছে a অনুপাত b ইকুয়াল টু 3:2 আর b অনুপাত c ইকুয়াল টু 3:2 হলে a মাইনাস b অনুপাত b মাইনাস c এর মান কত? আচ্ছা, কিভাবে বার করবো তাহলে বুঝতে পারবে। দেখো, তাহলে এখানে দেওয়া আছে a অনুপাত b সমান কত দেওয়া আছে 3:2, একটা দেওয়া আছে b অনুপাত c সমান কত দেওয়া আছে 3:2। এখানে দেখো b এর মানটা কিন্তু 2 হচ্ছে আর এখানটায় b এর মানটা কত হচ্ছে 3 হচ্ছে। আমাকে অঙ্ক করার জন্য মনে রাখতে হবে আমাকে b এর মানটা যেন একই নিয়ে আসা যায়। তাহলে একই নিয়ে আসার জন্য কি করতে হবে, এর নিচের b এর মানটা দিয়ে উপরটাকে গুণ করে দেবো। তাহলে 3 3 9 আর 3 2 কত 6 হয়ে যাচ্ছে, আর উপরের b এর মানটা দিয়ে নিচেরটাকে গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে 3 2 6 অনুপাত 3 2 আচ্ছা 2 দিয়ে 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো b এর মানটা কিন্তু সমান হয়ে গেছে, a b আর এটা c। তাহলে লিখে দেবো a অনুপাত b অনুপাত c এর মান কি হয়ে যাচ্ছে 9:6:4। এখানে এবার মান ধরে নিচ্ছি, a সমান 9 কে ধরে নিলাম, b সমান 6 কে ধরে নিলাম আর c সমান 4 কে ধরে নিলাম। এটা মান ধরে নিলাম। তাহলে আমাদের মান কি চেয়েছে, a মাইনাস b অনুপাত b মাইনাস c, এটা চেয়েছে তো। তাহলে এখানে আমরা মানটা বসাই, তাহলে 9k মাইনাস 4k অনুপাত b এর মান কত আমরা পেয়েছি, b এর মান 6k আছে মাইনাস c এর মান 4k। তাহলে বিয়োগ করে দাও, এখানে 9k আর 6k কত হয়ে যাবে 3k হয়ে যাচ্ছে অনুপাত এখান থেকে কত হয়ে যাবে 2k হয়ে যাচ্ছে, উভয় পক্ষে k কে কেটে দাও 3:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 5 দাগের অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5 দাগের অ্যান্সারটা আমাদের হয়ে গেল। তারপর চলো 6 দাগ। দেখো 6 দাগেরটা কি বলেছে, 3 মাস অন্তর দেই বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদের সুদ নির্ণয় করতে বলেছে। শুধু সুদটা চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, 3 মাস অন্তর যদি দেই তাহলে মাসে কতবার 4 মাস দিতে হবে, তার মানে সুদের পর্ব 4 হচ্ছে। আচ্ছা, এই কথাটা আমরা লিখে নিচ্ছি আগে, কি 3 মাস অন্তর হলে সুদের পর্ব কত হবে 12/3 সমান কত হয়ে যাবে 4। এটা হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r, যটা সুদের পর্ব হবে 100কে ওই সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 4 400 হয়ে যাবে। তাহলে 2n, ঠিক আছে। তাহলে p এর মান কত 10,000, p এর মান 10,000 ইন্টু r প্লাস এখানে 8/400 আর 2 ইন্টু n এর মান কত আছে 9 মাস বলেছে, তাহলে বছরে কনভার্ট করলে 9/12। যদি আমি কাটাকাটি করতে যাই, ঠিক আছে, এটা 4n হবে, সরি 2n না 4n হবে। তাহলে কি হবে 4 একে 4, 3 4 12, 3 1 3, 3 3 9। তাহলে এখানে আসছে 10,000 আর এখানে কাটাকাটি 1 আর এখানে কত হয়ে যাবে 5 0 50। তাহলে 50 থেকে 50 আর 1 কত হয়ে যাবে 51/50 আর উপরে কত 3 আছে। তাহলে 10,000 গুণিত 51/50 কতবার 3 বার, তাই তো। তাহলে 51/50 গুণিত 51/50, তাহলে 3টা শূন্য এখানকার কেটে দিলাম, 5 একে 5, 5 2 10। তাহলে 51কে 3 বার গুণ আর তার সঙ্গে 2 আবার গুণ, তাহলে কত হয়ে যাবে এখানে 2 6 5 3 0 2। এটা হচ্ছে আমাদের উপরে গুণ করে, আর নিচে 5 এ 5 কি আছে 25 আছে। তাহলে যদি আমি এটাকে দিয়ে ভাগ করি, দেখবে তোমরা ভাগ করে 10,612.08 টাকা এটা পাচ্ছি আমরা। এ মানে কি সবৃদ্ধিমূল, এই সমূল চক্রবৃদ্ধি, তার মানে এর মধ্যে কি সুদ আসল আছে। তাহলে যদি আমি শুধুমাত্র সুদ চক্রবৃদ্ধি সুদটা বার করি, চক্রবৃদ্ধি সুদটা যদি বার করি তাহলে কি হবে, আসলটা বাদ দিলে হয়ে যাবে। তাহলে 10,612.08 থেকে 10,000 আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত আসবে 612.08 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 6 এর অ্যান্সারটা। ঠিক আছে, এটা হচ্ছে 6 দাগের আমাদের অ্যান্সার। তারপর চলো 7 দাগেরটা কি বলেছে,
সাত দাগেরটা কি বলেছে দেখো, সাত দাগেরটা বলেছে এ একক, বি একক এবং সি একক মাত্রা বিশিষ্ট একটি ঘরের মাত্রাগুলির ভিতর সম্পর্কটি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0 হলে ঘরটি আকৃতি কিরূপ। আচ্ছা, এটা আমাদের বার করতে হবে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে বলে দিয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটাকে দেখো আমি সবগুলোকে 2 দিয়ে কিন্তু গুণ করে দিচ্ছি, তার জন্য আমি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2a স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c এর স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, আর 2 দিয়ে 0 কে গুণ করলে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা দিয়ে দেখো এখানে একটা জিনিস সাজাবো কি, আমি যদি এখানে a স্কয়ার করি, এখানে যদি আমি a এর স্কয়ার করি, দুটো a আছে, একটা a লিখছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা লিখতে পারলাম কারণ দুটো b আছে, একটা b লিখলাম। আরেকবার দেখো প্লাস দিয়ে b স্কয়ার, a b টাকে আর দুটো ছিল, একটা আর লিখে দিলাম, b স্কয়ার মাইনাস 2bc, এটাকে এখানে লিখলাম, আর প্লাস c স্কয়ার লিখে দিলাম, মানে দুটো c এর মধ্যে একটা নিলাম। তারপরে আরেকবার কি করব, c স্কয়ার লিখে দিলাম, ঠিক আছে, মাইনাস 2ca, এই যে c এটাকে নিয়ে নিলাম, আর a দুটো ছিল, একটা নিয়েছিলাম, আর এখানে একটা ইউজ করে দিলাম, ইকুয়াল টু 0। তাহলে এগুলো দেখা একটা আমরা ফর্মুলা তৈরি করতে পারলাম। কি লিখতে পারবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি 0 হয় তাদের আলাদা আলাদা হবে না, কিন্তু মানটা বসাতে পারবো। a মাইনাস বি ইকুয়াল টু তাহলে 0 আসছে, বি মাইনাস সি ইকুয়াল টু তাহলে 0 আসবে, আর সি মাইনাস এ ইকুয়াল টু কি আসবে, 0। তাহলে এখানে দেখো এ এর মান তাহলে কি আসছে, বি আসছে, বি এর মান কি আসছে, সি আসছে, আর সি এর মান কি আসছে, এ আসছে। তাহলে প্রত্যেকটা কি আছে, একে অপরের সমান আছে। তাহলে আমরা কি বলতে পারবো, ঘনক আকারের বা ঘনকৃতি, ঘরটির আকৃতি কি লিখতে পারবো, ঘরটির আকৃতি ঘনকাকৃতি, কি লিখবো, ঘনকাকৃতি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঘনকাকৃতি। 7 দাগেরটা হয়ে গেল। তারপর 8 দাগেরটা কি বলছে, চলো 8 দাগেরটা কি বলেছে দেখে নাও। বলছে একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 42 সেমি এবং জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশ কোণ তৈরি করে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে এটা একটা সূত্র আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এরকম যদি অঙ্ক থাকে কি, কোনো বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 42 সেমি এবং ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশে কোণ তৈরি করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে করবে, বৃত্তের জ্যাটি কত পাতা ছিল, আচ্ছা 8 দাগেরটা, যা দেওয়া আছে আমাদের কত, 42 সেমি দেওয়া আছে। ঠিক আছে, জ্যা এর বৃত্তাংশ কোণ কত, জ্যা এর বৃত্তাংশস্থ কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ, এরকম একটা চিত্র আসবে, দেখো আমি চিত্রটাও এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে এখান থেকে বলে দিয়েছে এটা, তো এটার মানটা আমাদের চেয়েছে, আর এটা দেওয়া আছে, এখান থেকে ধরো এখানে কোণ উৎপন্ন করছে, এটা 30 ডিগ্রি, আর এই যে এটা যে জ্যাটা আছে এটা মান বলেছে 42 সেমি দেওয়া আছে। তাহলে কিভাবে বার করব, তাহলে এটা একটা বার করার ফর্মুলা আছে, কি 2r sin থিটা ইকুয়াল টু এস। এসটাকে ধরলাম কি আমরা, এসটা হলো জ্যাটাকে এস ধরলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ফর্মুলা আকারে বার করি, তাহলে 2 বসে গেল, আর বসে গেল,
আর সাইন থিটার মান আমরা কত পেয়েছি 30, তাহলে ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এস এর মান কত 42। তাহলে বাদ দিয়ে এরকম করে নেব আমরা কি 2 আর এটার মান হয়ে যাবে কত 1/2 আর ইকুয়াল টু কত আছে 42। তাহলে 2 কেটে গেল, এখানে উভয় পক্ষে আর এর মান কত হয়ে যাচ্ছে 42 হয়ে যাচ্ছে। তাহলে আর সমান কত হচ্ছে 42 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 8 দাগের অ্যান্সারটা এটা। তারপর চলো 9 দাগেরটা কি বলেছে 4-এর 9। 4-এর 9 দাগেরটা কি বলেছে 4-এর 9 বলছে tan 1 থিটা ইন্টু tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইন্টু এরকম করে tan 89 থিটা এর মান নির্ণয় করতে বলছে। এটা অঙ্ক হচ্ছে বইয়ের অঙ্ক, বইয়ে অঙ্ক আছে, সেম টাইপের অঙ্ক এটা দেওয়া আছে। কিভাবে করবে অঙ্কটা দেখো, দেখাচ্ছি। এখানে আগে অঙ্কটা টুকে নিচ্ছি, কি কি দেওয়া আছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু দিয়ে ডট ডট দিয়ে ইন্টু tan কত দেওয়া আছে 89 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। কিভাবে অঙ্কটা করব, এটা অঙ্কটা করব tan লিখে দিলাম tan 1 ডিগ্রি, তাহলে এটার সঙ্গে কত গুণ করে 90 হবে এরকম আইডিয়াতে লিখতে হবে। তাহলে tan 89 ডিগ্রি। ঠিক আছে, তারপরটাই দিয়ে আমি লিখি কি লিখবো tan 2 ডিগ্রি, তাহলে এটার সঙ্গে কত হবে tan 88 ডিগ্রি। তাহলে দেখো দুটো মিলিয়ে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরকম করতে করে ডট ডট করে লাস্টে কত থাকবে tan 45 ডিগ্রি, এটা সিঙ্গেল থাকবে, মনে রাখবে tan 45 ডিগ্রিটা সিঙ্গেল থাকবে। তাহলে এখানে দেখো tan আমরা 1 ডিগ্রি লিখে দিলাম, এটাকে আমি পুরো কোণে ভেঙে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে tan 90 মাইনাস 1 ডিগ্রি। আবার এটাকেও ভেঙে নিচ্ছি, তাহলে tan 2 ডিগ্রি, তাহলে এটাকে ভাঙলে কত হয়ে যাবে ইন্টু tan 90 মাইনাস 2 ডিগ্রি ডট ডট দিয়ে tan 45 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এখানে দেখো tan 1 ডিগ্রি থেকে গেল ইন্টু tan 90 মাইনাস 1 মানে কি cot 1, তাই তো tan ইন্টু cot হয়ে গেল, ইন্টু দিয়ে আবার এটা দেখো tan 2 ডিগ্রি, এটাকে কি হয়ে যাবে ইন্টু দিয়ে cot চলে আসছে, তাহলে cot 2 ডিগ্রি মাইনাস tan 45 ডিগ্রি। এখানে দুটোর দেখো রাশিগুলো একক এইগুলো ডিগ্রিটা কিন্তু সমান হয়ে গেল, tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে 1। tan থিটা বা tan থিটা ইন্টু cot থিটা মান গুণ করলে 1 হয়, তাহলে ইন্টু এটাও সেম 1 আর tan 45 এর মানও 1 হয়, তিনটার গুণফল কি আসবে 1 আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কিভাবে করলাম অঙ্কটা, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি করতে করতে tan 49 ডিগ্রি। তাহলে আমাকে দুটো করে এমন নিতে হবে যেন তাদের যোগফলটা কি আসছে 90 ডিগ্রি। তাহলে tan 1 নিলাম আর লাস্টেরটা tan 49 89 নিলাম, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। সেম tan 2 ডিগ্রি এখানে tan 88 নিয়ে নিলাম। তাহলে এরকম করতে করতে লাস্টে থাকবে কি tan 45টা সিঙ্গেল থেকে যাবে। ঠিক আছে, তাহলে tan 1 ডিগ্রি আর এটাকে আমি পুরো কোণ আকারে ভেঙে নিলাম, তাহলে কত পেলাম cot 1 পেয়ে গেলাম। সেম tan 2 ডিগ্রি এটা tan 18 কে পুরো কোণে ভাঙলে কত হবে cot 2 ডিগ্রি, তাহলে tan ইন্টু cot সমান 1, tan ইন্টু cot সমান 1 আর এখানে tan 45 এর মান 1, তাহলে তিনটা গুণফল কত হচ্ছে 1 অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9 দাগের অ্যান্সারটা। তারপর 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা কি বলেছে দেখে নাও। 10 দাগেরটা বলেছে x ভ্যারিসাস yz এবং y ভ্যারিসাস zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা, z এর মানটা ধ্রুবক হবে সেটা আমাদের দেখাতে বলেছে। কিভাবে দেখাবো, আমরা x ভ্যারিসাস কি দেওয়া আছে yz দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে y ভ্যারিসাস zx দেওয়া আছে। তাহলে y এর মান যদি আমি বার করি আর এখানে x এর মান যদি x এর মান তাহলে k1 yz হয়ে যাচ্ছে আর এখানে কি হবে k2 zx হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে একটা মান আর বসাবো, দেখো k1 বসে গেল, y এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি আসবে k2 zx আর একটা z আছে, তাহলে এটা হয়ে গেল। এখানে x এর মানটা পেলাম, y এর মানও পেলাম, কিন্তু এখানে y এর মানটা আবার এটা মানটা বসিয়ে দিলাম, তাহলে কি পাবো বলো তো, এখানে পাচ্ছি তাহলে
এক্স সমান তাহলে কি কি পাচ্ছি, k1 k2 আর এক্স জেড এর স্কোয়ার। তাহলে আমি যদি শুধুমাত্র জেড এর মানটা বার করি তাহলে এক্স ডিভাইডেড এর নিচে চলে আসবে, তাহলে কি আসবে k1 k2 আর এক্স ইকুয়াল টু কি আসবে জেড স্কোয়ার। তাহলে এখানে এটা আর এটা কেটে গেল, তাহলে কি পাচ্ছি দেখো এখানে জেড স্কোয়ার সমান আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে 1 কি k1 আর k2, তাহলে এটা গোটাটা তো একটা ধ্রুবক পদ তাই না, এটা গোটা একটা ধ্রুবক। তাহলে এখানে লিখতে পারবো কি জেড সমান আমি, আচ্ছা আমাদের জেড শুধু চেয়েছে জেড স্কোয়ার চাইনি, তাহলে বা দিয়ে জেড সমান কি হবে √1/k1 আর k2, এটা গোটা হচ্ছে একটা ধ্রুবক পদ, অতএব দিয়ে লিখতে পারবো আমরা কি জেড একটি ধ্রুবক, জেড কি লিখতে পারবো একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ধ্রুবক। দেখো জেড স্কোয়ার সমান এখানে যদি আমি ঘুরিয়ে লিখলাম এক্স এস কেটে গেলে এখানে 1 থেকে যাবে 1/k1 k2, তাহলে ঘুরিয়ে লিখলাম জেড স্কোয়ার সমান 1/k1 k2, তাহলে স্কোয়ারটা যদি আমি ওপারে পাঠিয়ে √ওভার হয়ে যাবে, তাহলে এটা গোটাটা একটা অশূন্য ধ্রুবক তাই তো, তার জন্য লিখলাম জেড একটি অশূন্য ধ্রুবক। 10 দাগেরটা হয়ে গেল। আচ্ছা 11 দাগেরটা কি বলেছে দেখো, 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলছে বার্ষিক 5% সরল সুদের হারে 2004 সালের 1 জানুয়ারি থেকে 7 আগস্ট পর্যন্ত 5,000 টাকার সুদ নির্ণয় করতে বলেছে। আচ্ছা 5,000 টাকার সুদটা নির্ণয় করব কিভাবে দেখো, 5,000 টাকার সুদটা নির্ণয় করব। আচ্ছা তাহলে এখানে লিখে দেবো কি 2004 সালের 1 জানুয়ারি থেকে কত পর্যন্ত বলেছে 7 আগস্ট, 7 আগস্ট মাস পর্যন্ত দিন সংখ্যা। তাহলে মোট দিন সংখ্যাটা আমরা এখানে টোটাল করে নেব, কত হচ্ছে তাহলে জানুয়ারি 31, তারপর ফেব্রুয়ারিটা কত হবে যেহেতু 2004 লিপ ইয়ার তার জন্য 29 হয়ে যাবে, যোগ 31 যোগ তারপর এটা 30 মাস, তারপর এটা 31, তারপর এটা 30, তারপরে 31, তারপর এটা দেখো 7 আগস্ট বলেছে তার জন্য আমরা 6 পর্যন্ত নিতে হবে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট হয়ে গেল। তাহলে কটা হচ্ছে টোটাল এখানে যদি কাউন্ট করি তাহলে কত হয়ে যাবে, টোটাল কাউন্ট করলে আমাদের হয়ে যাবে 219 এত দিন। কিন্তু টি এর মান তো আমাদের দিনে করলে হবে না, টি এর মানটা আমাদের কত হয়ে যাবে, এটাকে 219 কে আমরা 365 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা একা কি আসবে বছর চলে আসবে। এবার আমরা আই দিয়ে মানটা বার করব, আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100। তাহলে আই এর মান যেহেতু আমরা বার করব তার জন্য পি এর মান কত বলেছে 5,000 ইন্টু আর এর মান কত 5% আর সময় কত বলেছে 219 বাই কত হবে 365 হয়ে যাবে, ডিভাইডেড কত হবে 100 হয়ে যাবে। তাহলে দুটো শূন্য কেটে গেল, 53 দিয়ে দেখবে কেটে যাবে, 53 কে 3 দিয়ে দেখো কাটলে কত 3 আর এখানে 5 হয়ে যাবে, আর একটা কি 5 যদি আমি কাটাকাটি করে নিই তাহলে 5 কেটে গেল, কত হয়ে যাচ্ছে এখানে 5 আর এখানে 5 কেটে গেল, তাহলে আই ইকুয়াল টু এখানে 50 আর 3 কত হয়ে যাবে 150, এত টাকা আমাদের অ্যান্সার আসছে। আয়ের মান হচ্ছে 150 টাকা, মানে সুদটা হচ্ছে 150 টাকা। এটা হয়ে গেল। তারপর 12 দাগেরটা চল, 4/12 কি বলেছে, 4/12 বলেছে ত্রিভুজ এবিসি এবং ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেমি 18 সেমি। ত্রিভুজ এবিসি যদি সদৃশ হয় কার সঙ্গে, ডিইএফ এর সঙ্গে, তো বলেছে বিসি এবং ইএফ অনুরূপ বাহু, বিসি 9 সেমি হলে ইএফ এর মান কত। আচ্ছা এটা এর আগে আমরা করেছি সেম টাইপের অঙ্ক, কি সদৃশ্য ত্রিভুজ দুটির পরিসীমা অনুপাত আকারে আর ওদের অনুরূপ বাহুগুলো অনুপাত আকারে লিখলে হয়ে যাবে। তাহলে কি লিখবো, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই কি হয়ে যাবে ত্রিভুজ
ডি ই এফ এর পরিসীমা ইকুয়াল টু কত হবে, বিসি বাহুর অনুরূপ বা বাহু, তাই তো, আর ই এফ অনুরূপ বাহু, মানে একই রকম বা একই জায়গার মতো বাহু। তাহলে এখানে কত হয়ে যাবে, দেওয়া আছে 30 দেওয়া আছে, আর এখানে 18 এর মান দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, এটার মান আমাদের বার করতে হবে, তার জন্য x ধরে নিচ্ছি। তাহলে কাটাকাটি যদি করি 6 দিয়ে 5 6 30 আর 3 6 18, তাহলে কোনাকুনি যদি গুণ করা যায় তাহলে 5x, আর এখানে 3 9 কত হয়ে যাবে, 27 হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে, 27/5, যদি আমি করি 5 এ 5 এ 25, আর পয়েন্ট কত হয়ে যাবে, 4 5 এ 20 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 5.4 সেম। এটা হচ্ছে আমাদের 12 দাগেরটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো।